বছরের যেকোনো একটা ছুটি ছাটায় ঢাকা থেকে অনেকেই একদিনের একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন খোঁজে, অর্থাৎ একদিনের মধ্যে গিয়ে তারপর পুরোটা দিন সেখানে স্পেন্ড করে ঘুরে ফিরে রাতের মধ্যে যাতে ঢাকায় ব্যাক করা যায় এরকম একটা ডেস্টিনেশন। আর আজকের এই ভিডিওতে আপনারা ঢাকা থেকে কিভাবে একদিনের ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে চাঁদপুরকে সিলেক্ট করতে পারেন এবং চাঁদপুর আসলে একদিনের মধ্যে কোন কোন স্পটে ঘুরে পুনরায় ঢাকায় ব্যাক করতে পারবেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। বলতে পারেন ঢাকা থেকে চাঁদপুরে একদিনের ট্রিপের একটা ফুল প্যাকেজ ভিডিও এটা। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা যেমন 5 থেকে 6টা বা তারও বেশি ট্যুরিস্ট ডেস্টিনেশন একদিনে ঘুরতে পারবেন, ঠিক তেমনই ঢাকা থেকে যাওয়া প্লাস আসা সব কিছুই কিন্তু একদিনেই সম্পন্ন করতে পারবেন। তো এরকম একটা ট্যুর প্যাকেজ যদি আপনি পেতে চান, কিভাবে যাবেন সেটাই যদি জানতে চান, আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আপনি শেষ পর্যন্ত থাকুন, ভিডিওটা দেখুন, তাহলেই ঢাকা থেকে একদিনের ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আপনি চাঁদপুরকে চুজ করতে পারবেন, এমনটাই আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমি ধরে নিলাম যে সকাল 7টার লঞ্চে আপনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলেন, সকাল 10টা কিংবা 10:30টার মধ্যে চাঁদপুর থাকবেন। এরপর চাঁদপুর লঞ্চঘাট থেকে 15 টাকা অটো ভাড়ায় বাস স্ট্যান্ডে চলে যাবেন, আর চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে কুমিল্লাগামী বাসে করে বাকিলা বাজার যাবেন। চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে বাকিলা বাজার যাওয়ার ভাড়া 30 টাকা, বাস ছাড়াও আপনি সিএনজিতে যেতে পারেন, সেক্ষেত্রে 40 বা 50 টাকার মতো খরচ পড়বে। বাকিলা বাজারে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করে প্রথম স্পটে চলে আসতে পারবেন। একেবারে জঙ্গল সদৃশ একটা জায়গাতে একটা মঠ রয়েছে, লোকমুখে মঠ বাড়ি বলে, আর বাকিলা মঠ নামে আপনি এই প্লেসটাতে চলে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরাও চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইজ, বহুদিন পর আজকে একটা ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী। আজকে যেরকমভাবে ভিডিওটা করছি সেটা এমন যে আপনারা ঢাকা থেকে চাঁদপুর একদিনের মধ্যে এসে কিভাবে কি দেখে ঘুরে আবার একদিনের মধ্যেই ফিরে যাবেন, এই রিলেটেড একটা ভিডিওই। তো আপনি মনে করেন সকাল 7টায় ঢাকা থেকে রওনা দিয়ে সকাল 10টা 10:30টার মধ্যে চাঁদপুর থাকলেন, এরপর কোথায় কোথায় ঘুরবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আমি যে প্লেসটাতে আছি, যে স্পটটাতে, আপনি এখানে চলে আসতে পারেন। কিভাবে আসবেন? চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুর বাস স্ট্যান্ড আসবেন, এরপর বাসে অথবা সিএনজিতে 30-40 টাকা ভাড়ায় বাকিলা বাজার চলে আসবেন। আর বাকিলা বাজার থেকে যে কাউকে জিজ্ঞেস করলে এই মঠটার অবস্থান কোথায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। আমার পেছনে মঠটা দেখতে পাচ্ছেন। আর যদিও এখানে আসা খানিকটা কষ্টের, কারণ মেন যে রাস্তাটা সেটা বন্ধ, বিভিন্ন বাড়ির উপর দিয়ে আসতে হয়, তবে মানুষরা অনেকেই ফ্রেন্ডলি, যে কাউকে বলে আসলে এখানে দেখিয়ে দিবে। যদিও এই মঠের ইতিহাস আমি জানি না কিভাবে নির্মাণ হয়েছে বা এর বর্তমানে এটা এভাবে পড়ে আছে, কোনো কিছু এই সম্পর্কে বিস্তারিত জানি না। তবু এই মঠটা একটা ঐতিহাসিক প্রাচীন পুরাকীর্তি, এই সম্পর্কে চাঁদপুরের অধিকাংশ মানুষ জানে না, এমনটাই আমি বিশ্বাস করি। আসলে এটা সম্পর্কে আমি নিজেও জানতাম না। আমার ফ্রেন্ড আব্দুর রহমান, তো সে আর কি একদিন শাহরাস্তি যাইতে নিছিল, পরে তখন বাস থেকে এটা দেখছে এবং পরবর্তীতে এটা সম্পর্কে খোঁজখবর করে আমরা এখানে আজকে আসছি। তবে এই মঠের ইতিহাস যেমন আমরা জানি না, ঠিক তেমনই এই মঠ সম্পর্কে চাঁদপুরবাসীও মনে হয় না জানে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবে। এবং একই সাথে আজকে আমরা মূলত এই হাজীগঞ্জ উপজেলাতে আর কি ঘোরার মতো আছে, ওই যে বললাম ঢাকা থেকে এসে কি ঘুরে দেখতে পারবেন, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিওই থাকবে। প্রথমে এই মঠটা দেখাবো এবং পরবর্তীতে আরও প্লেসগুলো যেগুলো ঘোরার মতো হাজীগঞ্জ বা এই মঠ বা এই এরিয়াটার আশেপাশে সবগুলি আপনারা দেখবেন, এবং কিভাবে একটা ট্যুর কমপ্লিট করে আবার পুনরায় ঢাকা ফিরবেন সেই রিলেটেড বিস্তারিত গাইডলাইনও আজকের এই ভিডিওতে পাবেন। তো সব মিলিয়ে আপনি আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, এমনটাই আশা করছি। সো দেখতে পাচ্ছেন প্রচুর প্রাচীন একটা পুরাকীর্তি হিসেবেই কিন্তু দাঁড়িয়ে আছে। আর এর মাথার উপরে এত পরিমাণে বটগাছ একেবারে আঁকড়ে ধরে আছে এই ভবনটাকে বা এই মঠটাকে। এটা যদি এখন খোলার চেষ্টা করা হয় অবশ্যই মঠটা ক্ষতিগ্রস্ত হবে। আর নিচে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের পিছনে, এগুলো ওই বটগাছের শিকড় যেটা উপর থেকে নেমে আসছে। বটগাছটা বিস্তীর্ণ এরিয়া জুড়েই কিন্তু এখন ছড়িয়ে গেছে, যেটা এখন আর এটা থেকে আলাদা করা সম্ভব না। তবে এই মঠটা যে অতি প্রাচীন সেটা আমরা এখানে এসেই বুঝতে পারছি। আমার লাইফে আসলে আমি যতগুলো মঠে গিয়েছি চাঁদপুর কিংবা চাঁদপুরের বাইরে, সবগুলো মঠ মিলিয়ে এই প্রথম দেখলাম যে এই মঠে প্রবেশের কোনো দরজা নেই, উপরেও কোনো গেট নেই। এটা কি আসলে প্রথম থেকেই ছিল না, নাকি পরবর্তীতে কোনোভাবে অফ করে দেওয়া হয়েছে, এটা সম্পর্কে আমি অবগত নই। আসলে এই মঠটার ইতিহাসই গুগল ইউটিউবে কোথাওই পেলাম না, তো এই সম্পর্কে কি আর জানবো, কিভাবে অফ করা হয়েছে সেটাও আসলে আমার জানা নেই। তো এই মঠ থেকে এখন চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। বাকিলা মঠ থেকে 2 মিনিটের পায়েহাঁটা দূরত্বেই ত্রিমোহনা থিম পার্কের অবস্থান। এরপর আপনি ত্রিমোহনা থিম পার্কে চলে আসতে পারবেন।
খুবই সুন্দর একটা পার্ক, আমরাও এখন যাচ্ছি সেখানেই। তো এন্ট্রি টিকিট 50 টাকা, ত্রিমোহনা থিম পার্কে 50 টাকা এন্ট্রি টিকিট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। পার্কটা যথেষ্টই সুন্দর, বারবারই কিন্তু আমি বলছি। এই যে গেট দেখতে পাচ্ছেন, আমরা টিকিট কেটে এখন ত্রিমোহনা থিম পার্কে প্রবেশ করব। তো এখন আমরা আছি হচ্ছে ত্রিমোহনা থিম পার্কে। এটা হাজীগঞ্জ উপজেলার বাকিলাতে অবস্থিত। বাকিলা বাজার থেকে 5 টাকা বা 10 টাকার অটো ভাড়া। তো এখানে এন্ট্রি টিকিট 50 টাকা দিয়ে প্রবেশ করা লাগে। এছাড়া অন্যান্য অনেকগুলো রাইড আছে যেগুলো আবার এক্সট্রা টিকিট, এটা অবশ্যই আপনারা জানেন, 50 থেকে 60 টাকা সেই সব টিকিটগুলো। তো এখন ত্রিমোহনা থিম পার্কে আসছি, এর আগেও আসা হয়েছিল, আমাদের এই চ্যানেলেই ভিডিও আছে। তবু আজকে আসছি এই ভিডিওর একটা অংশ হিসেবে চাঁদপুরে এসে আপনারা কী কী ঘুরবেন এই রিলেটেডই। তো ত্রিমোহনা থিম পার্কও অবশ্যই আপনার একটা ডেস্টিনেশন হতে পারে। এখানে এখন আমরা আসছি, ঘুরবো, পার্কটা সম্পর্কে সব কিছু দেখাবো, পরে আবার অন্য কোনো প্লেসে যাব। তো আমার সঙ্গেই থাকুন। ত্রিমোহনা থিম পার্ক ফ্যামিলি কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতো আদর্শ একটা ডেস্টিনেশন। তবে ঢাকা থেকে আপনি চাঁদপুর ঘুরতে আসলে, হাজীগঞ্জের এদিকটায় আসলে ত্রিমোহনা থিম পার্কটাও আপনার ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করে রাখতে পারেন। বেশ অনেকগুলো রাইড রয়েছে, জায়গাটাও মোটামুটি বড়সড়ই, আর তাই এই জায়গাটাও আপনার ভ্রমণ গন্তব্যে চাঁদপুর ট্রিপে থাকতেই পারে। এখানে ছোট একটা ঝর্ণাধারা রয়েছে পাহাড়ের গায়ে, যেটা বিকালে চালু করা হয়। আর এই পাশটাতে হরিণ, ব্যাঙের চিত্র দেখতে পাচ্ছেন, কচ্ছপও আছে, সুন্দর করে চিত্রায়িত। আমি হাঁটছি, খুব ভালো লাগছে। সো এখন আমরা এই পার্কের মধ্যে ঘুরতেছি, আর আশেপাশে যা আছে রাইডগুলো সহ পার্কটা ঘুরতেছি। যদিও এখন দুপুর মোটামুটি 12টার কাছাকাছি বাজে, আর তাই রোদের তাপটা যথেষ্ট ভালো, তবে পার্কটা যথেষ্ট সুন্দর। এই পার্কে এইসব ব্যতিক্রমী ডাইনিং টেবিলে বসে আপনি প্রাকৃতিক পরিবেশে দুপুরের খাওয়া দাওয়া করতে পারবেন, সেই সুব্যবস্থাও এখানে রয়েছে। তবে এখানে এসে এখন সবচেয়ে খারাপ লেগেছে এই সিনারিওটা দেখে। দেখতেই পাচ্ছেন লেকটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ফেলা হচ্ছে, যেটা সত্যিই দৃষ্টিকটু। জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। লেকের পানিটা একেবারে বিষিয়ে গিয়েছে। আগে 2বার এসে এরকমটা দেখিনি, এবার এসে সেটা দেখলাম, খুবই খারাপ লাগলো। লেকের পাশে অবশ্য এরকম সুন্দর পায়ে চলা পথ রয়েছে। মূলত লেকের চারপাশেই এরকম রাস্তা তৈরি করা হয়েছে, আর যেই পথটা ধরে হাঁটতে সত্যিই ভালো লাগে। অসাধারণ একটা পরিবেশ, আর গ্রাম্য একটা পার্ক হিসেবেও সুন্দর জায়গাটা। একটু আগে বললাম না, ফ্যামিলি নিয়ে আসলে এখানে সবচেয়ে ভালো মতো উপভোগ করা যায়, সেরকম একটা সিনারিওই দেখছেন। একটা ফ্যামিলি এখানে আসছে, ঘুরছে। সো গাইস, এখন আমরা এখানে ঘুরছি, তো খুব একটা বেশি সময় এখানে আর কাটাবো না, বের হয়ে যাব এবং পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করব। তো এই পার্কটা মোটামুটি ভালোই, তবে আপনি বিকালে আসলে আরও বেশ খানিকটা এনজয় করতে পারবেন। অনেকগুলো রাইড আছে, ফ্যামিলি নিয়ে এখানে অনেকেই আসে। তো ফ্যামিলি নিয়ে যারা আসে তারা বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই এইখানে খুব ভালো উপভোগ করতে পারে। অনেককেই দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এখন এই পার্কটা থেকে আমরা চলে যাব। পার্কটা অবশ্যই সুন্দর এবং একই সাথে আপনাদের আসারও অনুরোধ রইল। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। ত্রিমোহনা থিম পার্কে ঘুরে ফিরে এরপর আমাদের গন্তব্য বলাখাল বাজার। বলাখাল বাজারে রয়েছে ঐতিহাসিক বলাখাল জমিদার বাড়ি। ত্রিমোহনা থিম পার্ক থেকে বলাখাল বাজারের ভাড়া জনপ্রতি 20 থেকে 25 টাকা। তো এখন আমরা বাকিলা ত্রিমোহনা থিম পার্ক থেকে পরবর্তী গন্তব্যে চলে আসছি। সিএনজিতে 25 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসছি বলাখাল বাজারের সামান্য আগে। এখানে বলাখাল জমিদার বাড়ি রয়েছে। আপনারা এখানে আসলে, চাঁদপুর ঘুরতে আসলে অবশ্যই বলাখাল জমিদার বাড়ি হয়ে ঘুরতে যেতে পারেন। তো এখন আমি বলাখাল জমিদার বাড়িতেই যাচ্ছি। বলাখাল জমিদার বাড়ির প্রবেশ মুখেই বিশাল একটা দিঘি রয়েছে। বলাখাল বাজার থেকে বলাখাল জমিদার বাড়ি 10 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে। আর দিঘিতে জমিদারি আমলের ঐতিহাসিক একটা ঘাট রয়েছে শান বাঁধানো, যেই ঘাটটা এখন একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলা চলে। তো এখন আমরা চলে আসছি বলাখাল জমিদার বাড়িতে। এই যে দূরে যেই ভবনটা দেখতে পাচ্ছেন দোতলা, ওটাই মূলত বলাখাল জমিদার বাড়ির সর্বপ্রথম বা মূল যেই ভবনটা সেটা। এর আগে আমরা একবার আসছিলাম, ওইটা নিয়ে পুরো ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছিলাম এই জমিদার বাড়িটা নিয়ে। তো যারা এখন এই ভিডিওটা দেখছেন তারা বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর আজকের এই চাঁদপুর ঘুরতে আসার লিস্টে এই জায়গাটা আপনি রাখতে পারেন। ঐতিহাসিক প্রায় 150 বছরের একটা পুরনো জমিদার বাড়ি। সো এখানে আসলে অবশ্যই এই জমিদার বাড়িটাও ঘুরে যাবেন।
আমরা এখন আসছি বলাখাল জমিদার বাড়িতে আজকের তৃতীয় ডেস্টিনেশন হিসেবে। তো এখানে পুরনো ঐতিহাসিক প্রায় 147 বছরের পুরনো একটা জমিদার বাড়ি রয়েছে। সেই জমিদার বাড়ির বংশধরগণের মধ্যে কিছু এখন এখানে আছেন, কিছু আবার ওপারে চলে গিয়েছেন ভারতে। তো এই বলাখাল জমিদার বাড়িটা খুবই ঐতিহাসিক একটা জমিদার বাড়ি, বুঝতেই পারছেন। আর এখনও এখানে ভিতরে মানুষ বাস করে, যে কারণে আমরা কি ভিতরে প্রবেশ করতে পারবো না, তবে বাহিরের এরিয়াটাও কিন্তু যথেষ্ট বড়। সেই পুরো এরিয়াটা ঘুরতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। আর যারা বিস্তারিত জানতে চান, ওই যে বললাম ডেডিকেটেড একটা ভিডিওই আমি বানিয়েছি এই জমিদার বাড়ি নিয়ে, সেটা দেখতে পারেন। একই সাথে এই জমিদার বাড়িটা আপনার ভ্রমণ গন্তব্যের লিস্টে অবশ্যই রাখবেন, একবার হলেও ঘুরে যাবেন। আগেরবার এসে যেরকম ভুতুরে পরিবেশ এখানে দেখেছিলাম সেরকমটাই এখনও বর্তমান। বাইরের এই অংশটা সম্ভবত কাছারি বাড়ি টাইপের কোনো কাজে তখন ব্যবহৃত হতো, জানি না শিওর, কিংবা মন্দিরের অংশ হতে পারে। তো এই জায়গাটা এখনও পরিত্যক্ত হয়েই রয়েছে। আর এখান দিয়েও মূলত ভিতরে প্রবেশ করা যায়, তবে সেই দরজাগুলো বন্ধ। আর সামনের যেই দরজা সেখানে তো মানুষজন থাকে বললাম, ওই যে উপরে দোতলার অংশ দেখতে পাচ্ছেন, পুরো ভিতরের এরিয়াটাতেই মানুষের বসবাস এখনও রয়েছে। এই জমিদার বাড়ির বংশধরগণই বসবাস করেন যতটুকু জানি। তো যেই কারণে ভিতরে ঢুকতে পারছি না, আর তাদের সঙ্গেও কথা বলা যাচ্ছে না। তো জমিদার বাড়িতে আসলে বাইরে থেকে আপনারা দেখতে পারবেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। এটাই ছিল মূলত জমিদার বাড়ির মূল ফটক, যেটা এখন আর ব্যবহার করা হয় না, কারণ জমিদার বাড়ির মূল ফটকের বাঁ পাশে বিশাল একটা অংশ ছিল জমিদার বাড়ির, যেটা ভেঙে গেছে বা ফেলা হয়েছে। আর এই পাশে ডান পাশে যেটা অংশটা, সেই অংশের মধ্যে এখনও মানুষের বসবাস রয়েছে। সো এখন আমরা বলাখাল জমিদার বাড়ি ঘুরে ফিরে শেষ করলাম। এখন দেখি আসলে পরবর্তী ডেস্টিনেশন হিসেবে কোথায় যাওয়া যায়। বলাখাল জমিদার বাড়ি ঘুরে ফিরে এরপর আমাদের গন্তব্য হাজীগঞ্জ সদর। বলাখাল বাজার থেকে সিএনজিতে 20 টাকার ভাড়া, খুবই কাছে। আমাদের পরবর্তী গন্তব্য হাজীগঞ্জ বড় মসজিদ। তো হাজীগঞ্জ সদরে গিয়ে কিছুক্ষণ এই সদরের রাস্তায় একেবারে উদ্দেশ্যহীনভাবে হাঁটলাম, তারপর রওনা দিয়েছিলাম হাজীগঞ্জ বড় মসজিদের দিকে। আর এই যে চলে এসেছি বড় মসজিদের গেটের সামনে, এখন আমরা প্রবেশ করব। সো গাইস, আমরা এখন হাজীগঞ্জ মসজিদে আসছি। এই মসজিদে এখন নামাজ পড়বো, দুপুরে জোহরে নামাজ আতি। তো এই মসজিদটাও ঘুরে ফিরে দেখবো, নামাজটাও পড়া হবে। তো এখন হাজীগঞ্জ মসজিদ, বড় মসজিদ যেটা নামে পরিচিত চাঁদপুর জুড়ে, তো সেই হাজীগঞ্জ বড় মসজিদে আছি, নামাজ পড়বো এবং এরপর চলে যাব। তো এই হচ্ছে হাজীগঞ্জ বড় মসজিদ, যে মসজিদের কারণে হাজীগঞ্জ উপজেলার পরিচিতি সমগ্র দেশ জুড়ে। বাংলাদেশের 6ষ্ঠ বৃহত্তম মসজিদ এটি, আর চাঁদপুরের সর্ববৃহৎ মসজিদ। তো আমিও প্রথমবার এই মসজিদে এসেছি, আর জোহরের সময় ছিল, জোহরের নামাজটাও মসজিদের ভিতর আদায় করে নিয়েছিলাম। বলাই বাহুল্য, হাজীগঞ্জ বড় মসজিদটি 1931 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। এর পরবর্তীতে 1937 সালে এই মসজিদটি উদ্বোধন করা হয়। 1937 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিয়মিতভাবেই এই মসজিদে নামাজ আদায় করা হচ্ছে। হাজীগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণেই এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাইয়ের কবর রয়েছে, যেটাও এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আর পাশেই সুন্দর একটা সাইনবোর্ডে এই মসজিদ এবং হাজীগঞ্জ উপজেলার পরিচিতি তুলে ধরা হয়েছে। তো হাজীগঞ্জ বড় মসজিদ ঘুরে নামাজ আদায় করে তৃপ্তি হোটেলে চলে গিয়েছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে ভাত, মুরগির মাংস, ডাল, সালাদ, এই প্যাকেজটা আমরা খেয়েছিলাম। জনপ্রতি খরচ হয়েছিল 150 টাকা। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলার পর হাজীগঞ্জ চৌরাস্তা থেকে আমরা মহামায়া বাজার যাওয়ার জন্য একটা সিএনজিতে উঠে পড়েছিলাম। জনপ্রতি নিয়েছিল 40 টাকা। ঈদের সময় বিধায় 10 টাকা বেশি খরচ হয়েছিল, আর এমনিতে ভাড়া জনপ্রতি 30 টাকা। এরপর মহামায়া বাজার থেকে মধু রোড রেল স্টেশন হয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছোট সুন্দর বাজার, যেখানে রয়েছে ঐতিহাসিক এক গম্বুজ একটা মসজিদ। ছোট সুন্দর বাজারে চলে আসার পর এই 3 রাস্তার মাথা থেকে আপনি বাঁ দিকের রাস্তা ধরে এগোবেন, যেটা এখন ক্যামেরায় দেখছেন। এটাই হচ্ছে সেই বাঁ দিকের রাস্তা। এই রাস্তা ধরে খানিকটা এগোলে 5 নং রামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দেখবেন, যার পাশের সরু এই রাস্তাটা দিয়ে 2-3 মিনিট হাঁটলেই আপনি ঐতিহাসিক সেই এক গম্বুজ মসজিদটা একেবারে গ্রামীণ পরিবেশে দেখবেন। সো দুপুরে হাজীগঞ্জ বাজারে খাওয়া দাওয়া শেষে প্রথম স্পট হিসেবে আমরা আবার মহামায়া চলে এসেছি। আর মহামায়া থেকে আরও খানিকটা দূরে ভিতরে এই যে এই ঐতিহাসিক এই মসজিদটার অবস্থান, বলা হচ্ছে যে প্রায় 300 থেকে 400 বছরের মতো পুরনো এই ঐতিহাসিক মসজিদ। এটা নিয়ে 2টো আলাদা ডেডিকেটেড ভিডিও আমার এই চ্যানেলেই পাবেন, আর তাই অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চাইলে আপনি দেখতে পারেন। কিংবা আপনি যদি চাঁদপুর আসেন ঘুরতে একদিনের ট্রিপে, তখন অবশ্যই এই মসজিদটাও আপনার দেখার লিস্টে রাখতে পারেন। খুবই পুরাতন ঐতিহাসিক প্রাচীন একটা মসজিদ,
যেটা একসময় বটগাছে ঢেকে ছিল। পরবর্তীতে এটাকে উদ্ধার করা হয় এবং তারও প্রায় 2-3 বছর পরে এই মসজিদটাকে সংস্কার করে এই বর্তমান রূপটা দেওয়া হয়। আর এখানে এসে একটা দোকানে চাবি পাওয়া যায় সবসময় মসজিদে প্রবেশের, কিন্তু সেই দোকানটা এখন বন্ধ প্রায় দুপুর টাইম, যে কারণে ভিতরে প্রবেশ করতে পারছি না। তবে পুরানা ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিতরে প্রবেশ করে আমরা পুরোটা ঘুরে এসেছিলাম একটা সময়। আজকে আর ভিতরে প্রবেশ করা হচ্ছে না, বাইরে থেকেই দেখছি। এক গম্বুজ মসজিদ দেখা শেষে ছোট সুন্দর বাজারে এসে এবার ডান দিকের রাস্তা ধরে একটা বালুময় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ইসলামপুর ব্রিজে। রাস্তাটা নির্মাণাধীন, তাই এদিক দিয়ে গাড়ি চলাচল করে না। প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা হেঁটেই যেতে হয়। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি ইসলামপুর ব্রিজের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, আগে ব্রিজে ওঠা যেত না, এখন যায়। তো আমরা দেখতে দেখতে ব্রিজের উপর উঠেও গিয়েছি, এখন এ পাশটা ঘুরবো। সো আমরা ছোট সুন্দর গ্রামের এক গম্বুজ মসজিদ ঘুরে তার সামান্য অদূরেই, যেখানে আসলে লোকেদের জিজ্ঞেস করে হেঁটেই আপনি চলে আসতে পারবেন, কোনো গাড়ি ঘোড়া এই রোডে পাবেন না কারণ রাস্তাটা এখনও নির্মাণাধীন। এটা খুব সুন্দর একটা ব্রিজ, চাঁদপুরের সবচেয়ে বড় ব্রিজ, নাম হচ্ছে ইসলামপুর ব্রিজ। তো অনেক ক্ষেত্রে ভাষাবিদ এম এ ওয়াদুদ সেতু এটাকে বলা হয়, যদিও ব্রিজটা এখনও নির্মাণ কাজ শেষ হয় নাই। তবে এখনই কিন্তু আপনি এখানে ঘুরতে আসতে পারবেন, উপরে উঠতে পারবেন। আগে উপরে ওঠা যেত না, এখন সেই জিনিসটা হয়েছে। আর এই ব্রিজটা একেবারে অদ্ভুত, মানে এস শেপের একটা ব্রিজ, যেটা এখন ঘুরলে ফিরলে আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখলেও আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন এই ব্রিজ থেকেও আপনারা ঘুরে যেতে পারেন, যেটাও কিনা বর্তমানে হয়তোবা ফেমাস আস্তে আস্তে হইতেছে এবং কমপ্লিট হওয়ার পর বুঝতেই পারছেন জনপ্রিয়তার দিক থেকে একেবারে অন্য লেভেলে চলে যাবে। চাঁদপুরের সর্বপ্রথম ব্যতিক্রমী এবং সর্ববৃহৎ ব্রিজও এটা। ব্রিজের উপর চটপটি ফুচকার দোকান বসেছে ঈদের সময়ে। আর ব্রিজটা সত্যিই বড়, একেবারে এস আকৃতির, যে কারণেই বলছিলাম ব্যতিক্রমী ব্রিজ। প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ, মানে আসলেই প্রচুর রোদ। তপ্ত বৈশাখের প্রথম দিনের তীব্র রোদে প্রচণ্ড গরম অনুভূত হবে, বিষয়টা একেবারেই স্বাভাবিক। তবে আমরা ব্রিজের চারপাশটা ঘুরছিলাম, ব্রিজটা একেবারেই ইউনিক, এস আকৃতির, আগেই বলেছি। ঘুরে ফিরে ভালোই লেগেছে মোটামুটি। সো এখন আমরা ইসলামপুর ব্রিজের অন্য পাশে চলে আসছি। মূলত ইসলামপুর ব্রিজে যে পাশ দিয়ে উঠেছিলাম সেই পাশটা হচ্ছে চাঁদপুর সদরের অন্তর্গত, আর এই পাশটা হচ্ছে ফরিদগঞ্জের অন্তর্গত। অর্থাৎ এই ইসলামপুর ব্রিজ ডাকাতিয়া নদীর উপর নির্মিত, যেমন ঠিক তেমনই চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ উপজেলাকে এই ব্রিজটা কিন্তু সংযুক্ত করেছে। সো গাইস, ইসলামপুর ব্রিজটা আমরা ঘোরাঘুরি কমপ্লিট করলাম। অর্থাৎ বুঝতেই পারছেন ইসলামপুর ব্রিজ চাঁদপুরের সবচেয়ে বড় ব্রিজ, যেটা ভাষাবিদ এম এ ওয়াদুদ সেতু নামেও পরিচিত। সো এই ব্রিজটা এখন ঘোরাঘুরি শেষ করছি। মোটামুটি আজকের আমরা যেই স্পটগুলো আসলে লিস্ট করে নিয়ে এসেছিলাম সেগুলো সবগুলোই ঘোরা শেষ। এখনও হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় বাকি আছে, অর্থাৎ বিকাল 4টার মতো বাজে। আর অন্য কোনো জায়গায় যদি যাই সেটাও দেখবেন, যদি না যাই তবে চাঁদপুরের পথ ধরবো। আর এই বিকাল 4টা-5টার দিকে কিন্তু আপনি ইজিলি চাঁদপুর ফেরত গিয়ে তারপর খুব সহজেই 6টা বা 7টার লঞ্চ ধরে রাত 10টার মধ্যে ঢাকায় থাকতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন খুব সহজে চাঁদপুর প্লাস হাজীগঞ্জ এরিয়াটা আপনি কীভাবে ঘুরবেন এবং একই সাথে কোন কোন প্লেসগুলোতে ঘুরলে আপনার জন্য পয়সা উসুল একটা চাঁদপুর ট্রিপ হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর শেষ সময়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুরের বিখ্যাত ইলিশও খেয়ে যেতে পারেন। সো এই জায়গাটা খুবই রিস্কি, কিন্তু আমরা যেহেতু পার হয়েছি আর তাই রিস্ক নিয়েও এখান দিয়ে নামলাম। অর্থাৎ বুঝতেই পারছেন এই পাশটা এখনও কমপ্লিট হয় নাই, বহু দেরি আছে কাজ, ওই যে বললাম। এই পাশে ঢালাইয়ের নিচের অংশটাই এখনও খোলা হয়নি, পরে হচ্ছে আবার এইটা কমপ্লিট করা হবে। যে কারণে এই জায়গাটা খুবই রিস্কি, অনেকেই নামলো, অনেকের হেল্প নিয়ে আপনারাও চাইলে নামতে পারেন, তবে না নামারটাই ভালো। পুরো জায়গাটা ঘুরে আবার যেদিক দিয়ে উঠছেন ওই দিক দিয়ে নামলেই বোধ হয় ভালো হবে। ব্রিজের উপর থেকেই এই গুদারা ঘাটটা দেখেছি, আর এখন চলেও এসেছি। ইসলামপুর এবং ছোট সুন্দর গ্রামকে যুক্ত করেছে এই গুদারা ঘাট। ব্রিজটা চালু হলে গুদারা ঘাটটা তার গুরুত্ব হারাবে। এরপর ইসলামপুর গুদারা ঘাট থেকে একটা অটোতে করে আমরা ওয়াপদা নামক একটা জায়গায় যাচ্ছি। সেখান থেকে আপনি সহজে চাঁদপুর চলে যেতে পারবেন, কিংবা যে পথে এসেছি সেই ছোট সুন্দর বাজার হয়ে মহামায়া গিয়ে তারপরও চাঁদপুর যেতে পারেন। যে কোনো একটা পথ ধরতে পারেন। আমরা প্রথমে যাচ্ছি ওয়াপদা, ভাড়া নিয়েছে অটোতে জনপ্রতি 40 টাকা করে। এই হচ্ছে সেই শক্তিরামপুর ওয়াপদা। এখান থেকে আপনি জনপ্রতি 60-70 টাকায় সিএনজিতে করে চাঁদপুর ফিরে যেতে পারবেন। আর আমরা যাচ্ছি বাগাদি চৌরাস্তা, সিএনজিতে করে ভাড়া নিয়েছিল 40 টাকা। বাগাদি চৌরাস্তাকে অনেকে ইচলি চৌরাস্তা, অনেকে নানুপুর চৌরাস্তাও বলে থাকে। আর এখান থেকে চাঁদপুরও আপনি ইজিলি যেতে পারবেন। আমরা আনন্দ পরিবহনের একটা বাসে করে ভাটিয়ালপুর যাচ্ছি, বাড়ির পথ ধরব বলে কথা।
20 টাকা বাস ভাড়ায় ভাটিয়ালপুর চৌরাস্তা চলে এসেছি, আর ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে সিএনজিতে করে 40 টাকা ভাড়ায় চলে গিয়েছিলাম বাড়িতে। অর্থাৎ বাড়িতে যাব বলেই এই ভিন্ন পথ ধরা। আপনারা আমার দেখানো ওয়েতে ইসলামপুর ব্রিজ থেকে ছোট সুন্দর বাজার হয়ে মহামায়া হয়ে চাঁদপুর যেতে পারবেন, অথবা ইসলামপুর ব্রিজ থেকে শক্তিরামপুর ও আবদা হয়েও চাঁদপুর যেতে পারবেন। এরপর ঢাকার লঞ্চ ধরতে পারবেন খুব সহজেই। আর বুঝতেই পারছেন আজকের একদিনের চাঁদপুর ট্যুর প্ল্যান বা ট্যুর গাইডলাইন এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করতে পারেন। ধন্যবাদ।